আপনারা শুনছেন গল্পকথন বে কল্লোল। আমাদের আজকের নিবেদন জুল ভার্নের গল্প ৮০ দিনে বিশ্ব ভ্রমণ, তৃতীয় পর্ব। পাসোপার্তুর মনে সন্দেহ দেখা দিয়েছে। ভাবছে, যেখানেই যাচ্ছি আমরা, ফিক্সকেও সেখানেই দেখছি। এর মধ্যে নিশ্চয়ই কোনো ঘোরানো প্যাঁচানো রহস্য আছে। লোকটা তবে তো একজন গোয়েন্দা। মনিব সত্যি সত্যি দুনিয়াটাকে এক চক্কর ঘুরছেন কিনা খুব সম্ভব গোপনে তাই দেখে নিচ্ছে। মনে মনে ভীষণ ক্ষেপে উঠল পাসোপার্তু। ভাবল, ফিলিয়াস ফগের মতো এমন একজন সৎ আর ভদ্র মানুষের পিছনে টিকটিকি লাগানো এ একেবারেই সহ্যের বাইরে। বুধবার ৩০ অক্টোবর মালাক্কা প্রণালীতে ঢুকল জাহাজ। পরদিন ভোর ৪টের সময়, অর্থাৎ নির্দিষ্ট সময়ের ১২ ঘন্টা আগে সিঙ্গাপুরে পৌঁছল। জাহাজে কয়লা তুলতে শুরু করল লোকেরা। হাতে কিছু সময় পাওয়ায় রানী আওদাকে নিয়ে বন্দরে নামলেন ফিলিয়াস ফগ শহরটা ঘুরে দেখার জন্য। ফিক্স তাদের পিছু নিতে ভুল করল না, কিন্তু পাসোপার্তুর চোখে সে ধরা পড়ে গেল। কিছু না বলে মনে মনে খানিকটা হেসে নিল পাসোপার্তু। বেলা ১১টায় নোঙর তুলল রেঙ্গুন। ঘণ্টা কয়েক পরে আরোহীদের দৃষ্টি থেকে মালাক্কার সুউচ্চ পাহাড় পর্বতগুলো বিলীন হয়ে গেল দিগন্তে। ১৩০০ মাইল দূরে এখনো হংকং। ফিলিয়াস ফগ হিসেব করে বুঝলেন, দিন ৬ মধ্যে হংকংয়ে পৌঁছানো সম্ভব হবে। তার হিসেব অনুযায়ী নভেম্বরের ৬ তারিখের মধ্যেই ইয়োকোহামার উদ্দেশ্যে রওনা হওয়া যাবে। আবহাওয়া ভালো যাচ্ছিল। অল্প স্বল্প ঝড় শুরু হলো হঠাৎ করে। দ্বিগুণ করা হলো রেঙ্গুনের গতিবেগ, কিন্তু তুফান বেড়েই চলল। সামনে চলতে গিয়ে কিছুটা গতি ব্যাহত হলো জাহাজের। তবে পেনিনসুলা অ্যান্ড ওরিয়েন্টাল কোম্পানির জাহাজিরা ওস্তাদ বটে। নাবিকেরা তাদের সাধ্যের মধ্যে যা করার সব করতে লাগল। তবু জাহাজের ক্যাপ্টেনকে মনে মনে গালিগালাজ করা থেকে বিরত থাকল না পাসোপার্তু। খুব চিন্তিত হয়ে পড়লেন রানী আওদাও। শুধু ফিলিয়াস ফগের চেহারার মধ্যেই ভাবের কোনো পরিবর্তন নেই। ওদিকে ফিক্স কিন্তু গোয়েন্দাগিরির সাধনা ত্যাগ করেনি। কথা প্রসঙ্গে একদিন সে পাসোপার্তুকে প্রশ্ন করল, ব্যাপার কি, হংকংয়ে পৌঁছাবার জন্য যে খুব ব্যস্ততা তোমাদের মধ্যে? পাসোপার্তু ছোট্ট একটা জবাব দিল, হ্যাঁ। মিস্টার ফগ বুঝি ওখান থেকে ইয়োকোহামার জাহাজে চড়বেন? এবারও ছোট্ট একটা জবাব দিল পাসোপার্তু, হ্যাঁ। আচ্ছা, এই যে দুনিয়া ঘোরার ব্যাপারটা, এটাকে কি তোমার রহস্যময় বলে মনে হয় না? ব্যাপারটা কি বিশ্বাস হয় তোমার? হয়। আমার মোটেই বিশ্বাস হয় না। চেপে রাখা রাগ বেরিয়ে পড়ল পাসোপার্তুর মুখ থেকে। তা হবে কেন, শেয়ানা কুকুর কোথাকার। চমকে উঠল ফিক্স। পাসোপার্তুর মুখে এত বড় কথা! ভাবছে সে, তবে কি তার গোয়েন্দা পরিচয় প্রকাশের পড়েছে? কিন্তু এ কথা তো কারো জানার কথা নয়। সেদিন আর কথা বাড়াবার সাহস হল না ফিক্সের। কিন্তু আরেকদিন পাসোপার্তুই ফিক্সকে পাকড়াও করল। তাহলে হংকংয়ে আপনাকে দেখার সৌভাগ্য হবে আমাদের, কি বলেন মিস্টার ফিক্স? আমাদের পিছু ছাড়বেন না, ঠিক কিনা? ফিক্স ইতস্তত করতে লাগল। বিশ্বাস করুন, আমাদের সাথে আপনি থাকলে আমরা খুশি হব। প্লিজ, আপনি আমাদের সাথেই থাকুন। প্রথম দিকে তো আপনার লক্ষ্য ছিল বোম্বাই, অথচ দেখতে পাচ্ছি প্রায় চীন পর্যন্ত এসে পড়েছেন। আমেরিকা সে আর কত দূর, সেখান থেকে ইউরোপ, সে তো ব্যাঙের এক লাফ। ফিক্স কিন্তু পাসোপার্তুর কথাবার্তায় ব্যাঙের লেশ মাত্র দেখল না। বলল, কি জানো, আমার যে চাকরি, তাতে ভালো খারাপ দুটো দিকই আছে। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, নিজের গাটের পয়সা খরচ করে এভাবে ঘুরতে বেরোয়নি আমি। একগাল হাসল পাসোপার্তু। তার আমাকে বুঝিয়ে বলতে হবে না। নিজের কেবিনে ফিরে রাজ্যের চিন্তায় ডুবে গেল ফিক্স। বুঝতে পারল পাসোপার্তু তাকে চিনে ফেলেছে। ঠিক করল হংকংয়ে নেমে সব কথা খুলে বলবে তাকে। ভাবল, সে হয়তো জানে না যে ফিলিয়াস ফগ একজন ব্যাংক ডাকাত। সব কথা শুনে হয়তো পাসোপার্তু মনিবকে পুলিশের হাতে তুলে দেওয়ার ব্যাপারে ওকে সাহায্য করতে রাজি হবে। ওদিকে ঝড়ে মেতে ওঠা সমুদ্রের দিকে তাকিয়ে আছেন ফিলিয়াস ফগ। ঝড় দেখে দুশ্চিন্তা হবারই কথা, কিন্তু ফগের মুখে চিন্তার কোনো ভাব দেখা যাচ্ছে না, বরং আত্মবিশ্বাসের সুস্পষ্ট চিহ্ন সেখানে পরিস্ফুট হয়ে রয়েছে। শেষ পর্যন্ত অবশ্য ঝড় তুফান থেমে গেল। তবে রেঙ্গুন হংকংয়ে পৌঁছল নির্দিষ্ট সময়ের পুরো একদিন পরে। ইয়োকোহামার জাহাজ ছেড়ে গেছে কিনা সে খবর নেবার সাহসই পেল না পাসোপার্তু।
যতক্ষণ কিছু জানা না যাচ্ছে ততক্ষণই আশা। কিন্তু বন্দরের পাইলটকে জাহাজে দেখে ফিলিয়াস ফগ প্রশ্ন করলেন, ইয়াকোহামার জাহাজ কি রওনা হয়ে গেছে? না, জাহাজের বয়লার নষ্ট হয়ে গেছে, তাই রওনা দিতে পারেনি। কখন ছাড়বে জানেন? কাল সকালে, জোয়ারের সময়। জাহাজের নাম কি? কর্ণাটিকা। আনন্দে আটখানা হলো পাসোপার্তু। পাইলটের হাত চেপে ধরে চেঁচিয়ে উঠল, আপনি কত ভালো মানুষ। রেঙ্গুন জেটিতে এসে ভিড়ল বেলা 1টার সময়। যাত্রীরা ওঠানামা শুরু করল। স্বীকার করতেই হয়, অদৃষ্ট ফিলিয়াস ফগের উপর খুব খুশি। ইয়াকোহামার জাহাজ ছেড়ে গেলে পরের জাহাজের জন্য 8 দিন অপেক্ষা করতে হতো। পরদিন ভোর 5টার আগে কর্ণাটিকা হংকং ত্যাগ করবে না, তাই অন্যান্য কাজ সেরে নেবার জন্য 16 ঘন্টার সময় হাতে পাওয়া গেল। অর্থাৎ রানী আওদার ভবিষ্যৎ নির্ধারণের জন্য ফিলিয়াস ফগের হাতে 16 ঘন্টা। জাহাজ থেকে নেমে রানী আওদাকে নিয়ে একটা হোটেলে পৌঁছলেন তিনি না ফেরা পর্যন্ত পাসপোর্টকে সেখানে থাকতে নির্দেশ দিয়ে নিজে গেলেন স্টক এক্সচেঞ্জের খোঁজে। তার ধারণা হলো, জিজি ভাইয়ের ভাগ্নে যখন খুব বড় ব্যবসায়ী, তখন তার খবর পাওয়া খুব একটা কঠিন হবে না। খবর অবশ্য পাওয়া গেল, কিন্তু দেখা মিলল না। প্রচুর টাকার মালিক হয়ে তিনি বছর 2 আগে হংকং ছেড়ে চলে গেছেন ইউরোপে। তিনি ব্যবসা করতেন ওলন্দাজদের সাথে। চীন থেকে সম্ভবত হল্যান্ডেই গেছেন। হোটেলে ফিরে সব কথা ফগ জানালেন রানী আওদাকে। শুনে রানীর মন খুবই খারাপ হয়ে গেল। গালে হাত দিয়ে খানিকক্ষণ ভাবলেন, তারপর কম্পিত গলায় বললেন, আমার কি উপায় হবে তাহলে? অত চিন্তার কিছু নেই, আপনি আমার সাথে ইউরোপেই চলুন। কিন্তু আপনার কোনো অসুবিধা হোক, আমি তা চাই না। না না, অসুবিধা কিসের? আপনি সাথে গেলে আমার কোনো অসুবিধাই হবে না। পাসোপার্তুকে ডেকে বললেন, যাও, কর্ণাটিকা জাহাজে 3টে কেবিন রিজার্ভ করে এসো। তক্ষুনি রওনা হয়ে গেল পাসোপার্তু। প্যান্টের পকেটে হাত ভরে শহর দেখতে দেখতে ভিক্টোরিয়া বন্দরের দিকে এগিয়ে চলল সে। ইউরোপীয়, চাইনিজ আর জাপানিজদের ভিড় রাস্তায়। এদিক থেকে বোম্বে, কলকাতা অথবা সিঙ্গাপুরের সাথে মিল আছে হংকংয়ের। ভিক্টোরিয়া বন্দরে পৌঁছলেন পাসোপার্তু। যে জেটি থেকে কর্ণাটিকা ছাড়বে সেখানে পৌঁছে দেখল ম্লান মুখে পায়চারি করছে গোয়েন্দা ফিক্স। হাসতে হাসতে তার সামনে গিয়ে দাঁড়ালো সে। হংকংয়ে ডাকাতকে ধরতে না পারলে পরে আর তাকে ধরা সম্ভব হবে না, এই কথা ভেবে মনে মনে দুশ্চিন্তা করছিল ফিক্স। অথচ লন্ডন থেকে গ্রেপ্তারি পরোয়ানা এখন এসে পৌঁছায়নি। আপনি তাহলে আমাদের সাথে আমেরিকায় যাচ্ছেন, মিস্টার ফিক্স? দাঁতে দাঁত চেপে ফিক্স বলল, হ্যাঁ। অকস্মাৎ ফেটে পড়ল পাসোপার্তু প্রচণ্ড এক অট্ট হাসিতে। হাসি থামিয়ে সে বলল, আপনাকে তো আগেই বলেছিলাম আমাদের পিছু ছাড়তে পারবেন না। আসুন আসুন, আপনার প্যাসেজ বুক করে নিন। জাহাজ কোম্পানির অফিসে গিয়ে দুজনে 4টে কেবিন রিজার্ভ করল। কেরানি তাদের জানালো, কর্ণাটিকা আগামীকাল ভোরে নয়, আজই সন্ধ্যা 8টায় রওনা দেবে, কারণ নষ্ট বয়লার মেরামত করা হয়ে গেছে ইতিমধ্যেই। বাহ, এটা তো ভালো খবর। যাই, আমার মনিবকে জানিয়ে আসি সুখবরটা, তার সুবিধেই হবে। হঠাৎ সিদ্ধান্ত নিয়ে ফেলল ফিক্স। আর দেরি নয়, এই মুহূর্তেই সব কথা সে খুলে বলবে পাসোপার্তুকে। জাহাজঘাটের কাছাকাছি একটা রেস্তোরাঁ দেখে সে বলল, চলো কিছু নাস্তা করা যাক। বেশ বড় রেস্তোরাঁ, সুন্দরভাবে সাজানো একটা কামরায় ঢুকলো ওরা। তার একপাশে ক্যাম্পখাট একটা, কয়েকজন লোক সেটায় ঘুমিয়ে আছে। আরও কিছু লোক ছোট ছোট টেবিলের চারদিকে বসে বিয়ার, পোর্ট, ব্রান্ডি এইসব পানীয় গলায় ঢালছে। কেউ কেউ মাটির তৈরি লাল রঙের বড় আকারের নলচেতে গোলাপ পানিতে ভেজানো আফিংয়ের ধূমপান করছে। অনেকেই আফিংয়ের নেশায় জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে যাচ্ছে। তাদেরকে ধরাধরি করে ক্যাম্পখাটে শুইয়ে দিচ্ছে ওয়েটাররা। ভেতরে ঢুকে এসব কাণ্ড দেখে বুঝতে পারলো এটা রেস্তোরাঁ নয়, চীনাদের একটা গুলির আড্ডা। চীন সরকার বহু চেষ্টা করেও এসব নরককুণ্ডগুলোকে বন্ধ করতে পারেনি। 2টো চেয়ার এনে একটা টেবিল দখল করে বসলো ওরা। 2 বোতল পোর্টের অর্ডার দিয়ে ফিক্স নানান গল্প শোনাতে শুরু করলো পাসোপার্তুকে। বোতলের পর বোতল একাই গলায় ঢালতে লাগলো পাসোপার্তু। এর মধ্যে ফিক্সের একটা চালাকি ছিল। পাসোপার্তুকে বেশি খাইয়ে তাকে সে মাতাল করে দিল, অথচ নিজে নামে মাত্র খেলো কি খেলো না। হঠাৎ খেয়াল হলো পাসোপার্তুর। তক্ষুনি সে উঠে দাঁড়ালো। জাহাজ ছাড়বে সন্ধ্যার সময়, আমি মনিবকে খবর দিতে যাচ্ছি।
ফিক্স তাকে বাধা দিল। 1 মিনিট বসো। কেন? বিশেষ একটা জরুরি ব্যাপারে তোমার সঙ্গে আলাপ করতে চাই। বিশেষ জরুরি ব্যাপার? তা বেশ, আগামীকাল আলাপ করা যাবে, আজ সময় নেই। দাঁড়াও, কথাটা এক্ষুনি শুনতে হবে, তোমার মনিবের কথা। মনিবের কথা? বেশ, বলুন, শুনছি। পাসোপার্তোর হাত ধরল ফিক্স। আমি কে তা তুমি নিশ্চয়ই জানো। মুচকি হেসে পাসোপার্তো বলল, জানি। সব কথা তাহলে তোমাকে খুলেই বলি। আমার অজানা কিছুই নেই। তারা যে খামোখা আপনাকে পাঠিয়ে বোকামি করেছেন আর এত টাকা। খামোখা? তার মানে এটা কত টাকার মামলা তাই তুমি জানো না? খুব জানি। 20,000 পাউন্ড, মানে 3 লাখ টাকা, তাই না? তার হাতে সজোরে ঝাঁকুনি দিল ফিক্স। না না, 50,000 পাউন্ড। কি? কি বলেন? 50,000 পাউন্ড? তাহলে তো দেখছি 1 সেকেন্ড সময় নষ্ট করাও আমার অন্যায় হয়ে যাচ্ছে। পাসোপার্তো উঠে দাঁড়াতেই ফিক্স আবার তাকে টেনে বসালো। হ্যাঁ, 50,000 পাউন্ড। পাসোপার্তোর দিকে মদের গ্লাসটা এগিয়ে দিল ফিক্স। আর আমি যদি সফল হই তাহলে নগদ 2,000 পাউন্ড পাব। তুমি সাহায্য করলে তোমাকেও 500 দেব। সাহায্য করব আপনাকে? মানে? মিস্টার ফক যাতে এখানে কয়েকটা দিন থাকতে বাধ্য হন তার ব্যবস্থা করতে হবে। কি? আমার ভালো মানুষ মনিবের পিছনে টিকটিকি লাগিয়েও তারা খুশি নন? তিনি যাতে ঠিক সময় লন্ডন ফিরতে না পারেন সেটা ষড়যন্ত্র? ছি ছি ছি। এসব কি বলছো? তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। কি নীচ, ছোট নজর! তারা দেখছি সুযোগ পেলে আমার মনিবের পকেট মারতেও ছাড়বে না। ঠিক, আমরা সেটাই চাইছি। নির্ভেজাল মদ এমনিতেই উত্তেজিত করে তুলেছে পাসোপার্তোকে। গাধার মতো চিৎকার ছাড়তে শুরু করল। এটা তো একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র, অথচ তারাই নিজেদেরকে পরিচয় দেয় ফগের বন্ধু বলে, নিজেদের ভদ্রলোক বলে দাবি করে। কি সাংঘাতিক! এটাই তাহলে রিফর্ম ক্লাবের সভ্যদের পরিচয়? মিস্টার ফিক্স, আপনি সত্যি আমার সাহেবকে এখনো চিনতে পারেননি? তিনি একজন মহান ব্যক্তি, এখনো বুঝতে পারেননি? তিনি বাজি ধরেছেন এবং সৎ পথে থেকেই সে বাজিতে তিনি জিতবেন। তিনি তো তাদের মতো ঠকজোচ্চর নন। নিষ্পলক চোখে পাসোপার্তোর দিকে তাকিয়ে আছে ফিক্স। সত্যি করে বলো তো, আমার পরিচয় তুমি কি জেনেছ? আপনি রিফর্ম ক্লাবের একজন গোয়েন্দা, টিকটিকি। আমার মনিবকে পথে দেরি করিয়ে দেবার কুমতলবে কুকুরের মতো পিছু পিছু ছুটছেন। আপনার কথা মনিবকে না বলে দেখছি ভুলই করেছি। মিস্টার ফক তাহলে কিছুই জানেন না? এক চুমুকে মদের গ্লাসটা খালি করে পাসোপার্তো বলল, না। মুহূর্তে পরবর্তী কর্তব্য স্থির করে ফেলল ফিক্স। সে বুঝে নিয়েছে পাসোপার্তো নিতান্তই সরল প্রকৃতির লোক। সে নিশ্চয়ই ব্যাংক ডাকাতির ব্যাপারে ফককে সাহায্য করেনি। তা যদি সত্যি হয় তাহলে ফককে গ্রেফতার করার ব্যাপারে তার কাছ থেকে সাহায্য চাইলে পাওয়া যেতে পারে। বলল, পাসোপার্তো, তুমি আমাকে যা ভেবেছ আমি আসলে তা নই। মানে? হ্যাঁ, আমি স্কটল্যান্ড ইয়ার্ডের একজন ডিটেকটিভ। নিজের পরিচয়পত্র বের করে হতভম্ব ফরাসির সামনে মেলে ধরল ফিক্স। বাজি ধরাটা মিস্টার ফগের একটা মিথ্যা অজুহাত মাত্র। তিনি তোমাকেও ঠকিয়েছেন, রিফর্ম ক্লাবের সভ্যদেরও ঠকিয়েছেন। তোমাকে কিছু না জানিয়ে তোমার কাছ থেকে সাহায্য আদায় করেছেন। আমি কিছুই বুঝতে পারছি না, এভাবে কেনই তিনি কাউকে ফাঁকি দিতে যাবেন? বলছি, গত 18 সেপ্টেম্বর ব্যাংক অফ ইংল্যান্ড থেকে 50,000 পাউন্ড চুরি গেছে, জানো? চোরকে বলতে পারো? চোরের চেহারার সাথে তোমার মনিব মিস্টার ফিলিয়াস ফগের চেহারার হুবহু মিল আছে। এবার বাকিটুকু তুমি নিজেই বুঝে নাও। টেবিলে ঘুষি মারল পাসোপার্তো। কি? অসম্ভব, এ কখনো হতে পারে না। আমার মনিবের মতো সৎ ব্যক্তি দুনিয়ায় খুব বেশি নেই। আরে কিছু না জেনে খামোকা চেঁচাচ্ছ কেন? তুমি সব কথা জানার সুযোগই বা পেলে কখন? মিস্টার ফক যেদিন দুনিয়া ঘোরের অজুহাত দেখিয়ে রওনা হলেন, তুমি তো সেদিনই তার কাছে চাকরি নিয়েছিলে। চিন্তা করে বলো দেখি, কি ছিল তার সাথে সেদিন? ছিল কোনো জিনিস তার সাথে? একটা ব্যাগ আর তার ভেতর অজস্র ব্যাংকনোট ছাড়া। তারপর আরেকটু চিন্তা করে বলো তো, সত্যি কি 80 দিনে দুনিয়াটাকে এক পাক ঘুরে আসা যায়? গোটা ব্যাপারটা একটা মস্ত ধাপ্পা নয়? এত কিছু জানার পরও তুমি তাকে সাধু পুরুষ বলবে?
মাতাল পাসোপার্তুর বোধ বুদ্ধি ভোতা হয়ে গেছে। হ্যাঁ, তারপর? একজন ডাকাতকে সাহায্য করার ফল কি জানো তো? জেলে পৌঁছতে হবে তোমাকে। তুমি কি তাই চাও? দুহাতে নিজের কপালের রক টিপে ধরল পাসোপার্তু। তার চোখের সামনে ঘুরতে শুরু করল দুনিয়াটা, যেন হুড়মুড় করে আকাশ ভেঙে পড়ছে তার মাথায়। স্তম্ভিত হয়ে ভাবতে লাগলো, এসব কি শুনছি আমি? মিস্টার ফিলিয়াস ফগ একজন ডাকাত? তিনি নির্ভীক বীরপুরুষ নন, সামান্য একটি চোর? না না, এ হতেই পারে না। অথচ ফিক্সের কথা তো উড়িয়ে দেয়া যায় না। কিন্তু রুদ্ধ গলায় সে জানতে চাইল, আপনি তাহলে আমাকে এখন কি করতে বলেন? তোমাকে সামান্য একটা ব্যবস্থা করতে হবে, সেটা হলো মিস্টার ফগ যাতে কোনো মতেই হংকং ছেড়ে না যেতে পারেন। কিন্তু তোমাকে আমি 1000 পাউন্ড দেব। না না, এই কাজ আমি কখনো করতে পারবো না। চেয়ার ছেড়ে উঠতে চেষ্টা করল, কিন্তু পারল না। চেয়ারের সাথে তার শরীর যেন আটকে গেছে। জড়িত কণ্ঠে বলল, তিনি যদি ডাকাত হন, আমি তার সাথে বেইমানি করতে পারবো না, সেটা কখনোই সম্ভব নয়। রাজি নও তাহলে? বেশ, তাহলে সব ভুলে যেও। এসো, আরেক গ্লাস ব্র্যান্ডি গলায় ঢালা যাক। একে মাত্রা ছাড়িয়ে মদ খেয়েছে, তার উপর এই অপ্রত্যাশিত আঘাত। পাসোপার্তুর অবস্থা পুরোপুরি কাহিল হয়ে পড়েছে। ফিক্স ফন্দি আটল, কোনোভাবেই পাসোপার্তুকে ফগের কাছে যেতে দেবে না। আফিং ভরা সেই লাল রঙের নলচেগুলো পড়েছিল টেবিলের উপরই, তারই একটা তুলে নিয়ে ধরিয়ে দিল পাসোপার্তুর হাতে। নলে কয়েকবার টান দিল পাসোপার্তু, সাথে সাথে জ্ঞান হারিয়ে পড়ে গেল মেঝের উপর। এইবার বাগে পেয়েছে ফিলিয়াস ফগকে। কর্ণাটিকা জাহাজ ছাড়ার সময় যে বদলে গেছে, আর তা ফিলিয়াস ফগের জানাই হচ্ছে না। এইবার দেখে নেব তাকে। দাম চুকিয়ে দিল ফিক্স, সেখান থেকে বেরিয়ে রাস্তায় নামল। ওদিকে রানী আওদাকে নিয়ে নিশ্চিন্ত মনে সাহেব পাড়ায় বেড়াতে বেরিয়েছেন ফিলিয়াস ফগ। তার অনুরোধে রানী ইউরোপে যেতে সম্মত হয়েছেন। অনেক দূরের পথ পাড়ি দিতে কিছু কিছু জিনিসপত্র লাগবে ভেবে কেনাকাটার কাজও বেড়াবার সাথেই সেরে নিচ্ছেন। ফগের মতো একজন ইংরেজ না হয় স্রেফ একটা ব্যাগ কাঁধে নিয়ে সারা পৃথিবী ঘুরে বেড়াতে পারেন, কিন্তু সেটা তার কোনো ভদ্রমহিলার পক্ষে সম্ভব নয়। বেড়ানো আর কেনাকাটা শেষ করে হোটেলে ফিরলেন তারা। খাওয়ার ঝামেলা চুকিয়ে ফিলিয়াস ফগ দি টাইমস আর ইলাস্ট্রেটেড লন্ডন নিউজ পড়তে শুরু করলেন। পাসোপার্তুকে এত রাতেও ফিরতে না দেখে মোটেও দুশ্চিন্তায় পড়লেন না, কারণ ইয়াকোহামার জাহাজ আগামীকাল ভোরের আগে ছাড়বে না বলেই তিনি জানেন। কাজেই পাসোপার্তুর অনুপস্থিতি তাকে বিচলিত করল না। ব্যাপারটা নিয়ে মোটেই মাথা ঘামালেন না। পরদিন ভোরবেলা পাসোপার্তুকে ডাকলেন ফগ। কিন্তু এ কি, কোথায় পাসোপার্তু? ফগ এই প্রথম শুনলেন গতরাতে পাসোপার্তু ফেরেনি। এ বিষয়ে কি ভাবলেন তিনি তা একমাত্র উপরওয়ালাই জানেন। কাউকে কিছু না বলে জিনিসপত্র গোছগাছ করে নিলেন। রানী আওদাকে সঙ্গে নিয়ে কর্ণাটিকা জাহাজ ধরার উদ্দেশ্যে রাস্তায় এসে নামলেন। জেটিতে পৌঁছলেন ফগ। শুনলেন কর্ণাটিকা জাহাজ আগের দিন রাতেই রওনা হয়ে গেছে। এই অপ্রত্যাশিত খবর শুনেও বিন্দুমাত্র বিচলিত হলেন না। তার স্বাভাবিক ভঙ্গিতে তিনি রানী আওদাকে বললেন, এ বিষয়ে দুশ্চিন্তা করবেন না, উপায় একটা হয়েই যাবে। এদের কাছেই দাঁড়িয়েছিল গোয়েন্দা ফিক্স। তীক্ষ্ণ চোখে দেখছিল আর কান খাড়া করে শুনছিল সব। এতক্ষণে সে ফিলিয়াস ফগের সামনে এসে দাঁড়ালো। আমরা তো একই জাহাজ রেঙ্গুনের যাত্রী ছিলাম না? হ্যাঁ, কিন্তু আপনাকে তো ঠিক মাফ করবেন, আমি ভেবেছিলাম পাসোপার্তুকে দেখতে পাবো আপনাদের সাথে। ব্যাগ্র শোনালো রানী আওদার কণ্ঠস্বর। ও কোথায় আছে আপনি জানেন মিস্টার ফিক্স? আমার নাম ফিক্স। হঠাৎ বিস্মিত হবার ভান করল। সে কি, আপনাদের সাথে আসেনি সে? না, গতকাল থেকে কোনো খোঁজ পাচ্ছি না তার। ভাবছি ও কি কর্ণাটিকা জাহাজ উঠে চলে গেছে, বললেন রানী আওদা। আপনাদের একা ফেলে কি করে যাবে সে? মাফ করবেন, ওই জাহাজে আপনারাও বুঝি যেতে চেয়েছিলেন? হ্যাঁ, আমারও সেরকম ইচ্ছে ছিল, কিন্তু হঠাৎ জাহাজটা চলে যাওয়ায় ভীষণ বিপদে পড়লাম। মেরামতের কাজ শেষ হওয়ার 12 ঘন্টা আগেই হংকং ছেড়ে গেছে। এখানে এসে তো এইমাত্র খবরটা পেলাম। তা 1 সপ্তাহ আগে আর কোনো জাহাজও নেই। কি মুশকিল ভাবুন একবার।
ফিক্সের চোখে কুটিল হাসি খেলে গেল, ঝিলিক দিয়ে উঠল ঠোঁটের কোণে শয়তানের হাসি। কিন্তু ফক বললেন, কর্ণাটিকা জাহাজ ছাড়াও তো বন্দরে আরো অনেক জাহাজ আছে। কথা শুনে প্রচণ্ড একটা ধাক্কা খেল ফিক্স। দেখল রানী আওদাকে নিয়ে ফিলিয়াস ফক জাহাজগুলোর দিকে এগোতে শুরু করে দিয়েছেন। উত্তেজনা দমন করে দ্রুত অনুসরণ করল সে ফককে। তার উপর অদৃষ্ট বোধহয় অপ্রসন্ন। তা না হলে 3 ঘন্টা চেষ্টা করার পরেও এতগুলোর মধ্যে একটা জাহাজের ক্যাপ্টেনও ইয়াকামা যেতে রাজি হলেন না কেন? ফের হাসি ফিরে এলো ফিক্সের মুখে। কিন্তু ফক নাছোড়বান্দা, হাল ছেড়ে না দিয়ে জাহাজ ঘাটেই ঘুরে বেড়াতে লাগলেন। এক জাহাজের সঙ্গে দেখা হলো। সে প্রশ্ন করল, আপনি কোনো জাহাজ খুঁজছেন? দেরি না করে ছাড়তে পারবে এমন কোনো স্টিমবোট আছে নাকি তোমার? আছে বই কি, 43 নম্বর পাইলট বোট, ওটাই আমার। এই বছরে ওটাই সবচেয়ে ভালো বোট। দ্রুত যেতে পারবে? ঘন্টায় 8-9 মাইল গতিতে ছোটে ওটা। আসুন একবার দেখেই যান না। সমুদ্রে একটু বেড়াতে চান বুঝি? না, ঠিক তা নয়। আমি ইয়োকোহামায় যেতে চাই। অবশ্য তুমি যদি নিয়ে যেতে রাজি হও। স্তম্ভিত হয়ে জাহাজি তাকালো ফগের দিকে। আপনি তামাশা করছেন না তো আমার সাথে? আরে না, তামাশা কেন করব? জাহাজ ফেল করেছি, অথচ 14 তারিখের মধ্যেই ইয়োকোহামায় পৌঁছাতে হবে। সেখান থেকে আমাকে আবার সান ফ্রান্সিসকোর জাহাজ ধরতে হবে। দুঃখিত সাহেব, এটা সম্ভব নয়। প্রতিদিন যদি 100 পাউন্ড করে ভাড়া দিই, ঠিক সময় পৌঁছে দিতে পারলে আরো 200 পাউন্ড বকশিস। আপনি কি সত্যি যাবেন? হ্যাঁ, নিশ্চয়ই যাব। একবার আকাশের দিকে তাকালো নাবিক, তারপর তাকালো সীমাহীন সমুদ্রের দিকে। দোটানায় পড়ে গেছে, পায়চারি শুরু করে দিয়ে ভাবছে। একদিকে এতগুলো টাকা, অন্যদিকে জীবনের আশঙ্কা। গোয়েন্দা ফিক্স তো দেখে একেবারে থ। তার সে একই চিন্তা, এই বুঝি গেল সর্বনাশ হয়ে। ছোট নৌকো, আপনার ভয়টাই করবে না তো? রানী আওলার দিকে ফিরে বললেন ফিলিয়াস ফগ। আপনার সাথে যেতে আমার আর ভয় কিসের? অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পর অবশেষে নাবিক বলল, অতটা দূরের পথ আমার খুদে নৌকায় পাড়ি দিতে সাহস করি না, বিশেষ করে এখন ঝড় তুফানের সময়। আমরা তো সবাই বেঘরে প্রাণ হারাতে পারি। ভেবে দেখুন, ইয়োকোহামা এখান থেকে কত দূর? 1600 মাইল। কে জানে, হয়তো সময় মতো পৌঁছাতেই পারবো না। তবে একটা কাজ করা যেতে পারে। এখান থেকে 1100 মাইল দূরে নাগাসাকি, আর সাংহাই 800 মাইল। সাংহাইয়ে পৌঁছতে পারলে আমরা তীর ঘেঁষে এগোতে পারবো, স্রোতের টানটাও পাবো। কিন্তু আমি যে ইয়োকোহামায় আমেরিকার ডাক জাহাজটা ধরতে চাই। আচ্ছা ঠিক আছে, তাই হবে। সান ফ্রান্সিসকোর জাহাজ তো আর ইয়োকোহামা থেকে ছাড়ে না, ছাড়ে সাংহাই থেকে। যাবার পথেই ইয়োকোহামা আর নাগাসাকিতে থামে। ঠিক জানো? জানি তো অবশ্যই। নভেম্বরের 11 তারিখ সন্ধ্যার সময় সাংহাই থেকে জাহাজ ছাড়বে। তার মানে হাতে সময় আছে 4 দিন, 96 ঘন্টা। বাতাস যদি অনুকূল পাই আর ঘন্টায় 8 মাইল করে যেতে পারলে ঠিক সময় পৌঁছাতে পারবো। মাথায় যেন বজ্রপাত হলো ফিক্সের। ঘটনাচক্র দ্রুত যেদিকে মোড় নিচ্ছে, তাতে ডাকাতটাকে পাকড়াও করার আর কোনো আশাই নেই, বুঝতে পারছে সে। কখন রওনা হতে পারবো আমরা? ফগের প্রশ্নের উত্তরে নাবিক জানালো, ঘণ্টাখানেকের মধ্যেই। কিছু খাবার কিনবো আর নৌকার পাল্টা বাঁধবো, এই তো মাত্র কাজ। কথা তাহলে পাকা হয়ে গেল। নৌকাটা তোমারই তো? আমারই। আমার নাম জন বনসবি। আমার নৌকার নাম তঙ্কাদেরি। এই নাও 200 পাউন্ড অ্যাডভান্স। ফগ নাবিকের হাতে একতাড়া নোট গুজে দিলেন। তারপর তিনি ফিক্সের দিকে তাকালেন, বললেন, আপনি যদি ইচ্ছা করেন তো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি আপনাকে প্রস্তাবটা দিতে যাচ্ছিলাম। তাহলে 8 ঘন্টার মধ্যে আমরা তৈরি হয়ে নিই, কেমন? বিষণ্ণ কণ্ঠে রানী আওদা বললেন, কিন্তু পাসপোর্টের যে কি হলো? ফিলিয়াস ফগ তাকে সান্ত্বনা দিয়ে বললেন, সাধ্য অনুযায়ী সব করব আমি। পুলিশের অফিসে গেলেন ফগ। পাসপোর্টের চেহারার বর্ণনা দিয়ে তার অনুসন্ধান বাবদ যা খরচ হবে এবং লন্ডনে ফেরার জন্য যে পরিমাণ টাকা লাগবে তা জমা রেখে এলেন। বেলা 3টে। সমুদ্র পাড়ি দেবার জন্য তৈরি হলো তঙ্কাদেরি। নৌকাটা ছোট হলেও খুব মজবুত আর দ্রুতগামী। নৌকায় আরও জনচারেক নাবিক রয়েছে।
বুনছবি শক্ত সমর্থ, উৎসাহী আর দক্ষ নাবিক। টঙ্কাদেরই তার গর্বের বস্তু। মালপত্র নিয়ে নৌকায় চড়লেন ফগ আর রানী আওদা। ফিক্স আগেই চড়ে বসেছে। তাকে উদ্দেশ্য করে ফগ বললেন, এই নৌকায় আপনার থাকার আরো ভালো ব্যবস্থা করতে পারছি না বলে আমি দুঃখিত। বেশ একটু লজ্জা পেল ফিক্স মনে মনে। একজন ডাকাতের আতিথ্য গ্রহণ করতে হয়েছে বলে সে নিজেকে বেশ ছোট মনে করতে লাগলো। তবে মনে মনে স্বীকার করল, ডাকাত হোক আর যাই হোক, লোকটার আচরণ বেশ ভদ্র। প্রতি মুহূর্তে তার ভয় হতে লাগলো, এখন যদি পাসপোর্টে সে হাজির হয় তাহলেই সর্বনাশ। কিন্তু কপালটা ভালো ফিক্সের। নোঙর তুলো তঙ্কাদেরই। দেখতে দেখতে বন্দর ছেড়ে দ্রুত বেগে ছুটে চলল নৌকো সুনীল সাগরের পানি কেটে। বেশ দ্রুত গতিতেই ছুটছে তঙ্কাদেরই। নৌকায় বসে অথই অকুল সাগরের এলোমেলো ঢেউয়ের দিকে চেয়ে আছেন ফগ। রানী আওদা সেই নিঃসীম সমুদ্রের দিকে তাকিয়ে থাকতে থাকতে একটু ভয় পেলেও তা প্রকাশ করলেন না। সন্ধ্যা নামলো একটু পরেই। এদিকে আকাশেও কালো মেঘের চিহ্ন দেখা যাচ্ছে অল্প স্বল্প। প্রবল বেগে বইতে শুরু করেছে হাওয়া। তবে তঙ্কাদেরই আগের মতোই দ্রুত বেগে ছুটে চলেছে দেখে ফগ একটু ভরসা পেলেন। পুরস্কারের লোভে সাধ্যমতো চেষ্টা করে চলেছে নাবিকরা। ভালোভাবেই কেটে গেল প্রথম দুটো দিন। কিন্তু তৃতীয় দিন ভোরবেলা ভয়ঙ্কর রূপ ধারণ করল আকাশ। দক্ষিণ দিকের সমুদ্র বিপুল উচ্ছ্বাসে ফুলে উঠল। বনছবির চারদিকে ভালো করে দেখে নিয়ে ফককে বলল, সাংঘাতিক ঝড় হবে মনে হচ্ছে। ঝড়টা দক্ষিণ দিক থেকে আসবে, মানে একটা ঘূর্ণিবাতাস ধেয়ে আসছে। এ তো সুখবর। দক্ষিণ দিক থেকে ঝড় এলে আমরা উত্তরে আরো দ্রুত যেতে পারবো। আপনার এই কথার জবাবে আমার কিছুই বলার নেই। পেছন ফিরে চলে গেল বনছবি। কিন্তু বনছবির আশঙ্কায় সত্যি প্রমাণিত হল। সমুদ্র উথাল পাতাল করে দক্ষিণ দিক থেকে সাংঘাতিক একটা ঝড় ছুটে এলো রাত 8টার সময়। ভয়ঙ্কর ঝড়, তার সাথে তেমনি মুষলধারে বৃষ্টি। রাগে ফুঁসে উঠল যেন সমুদ্র। প্রচণ্ড ঝড়ের ঝাপটা তঙ্কাদেরীর ঝুঁটি ধরে ঝাঁকুনি দিতে শুরু করলো নির্মমভাবে। হিংস্র আক্রোশে ক্রুদ্ধ একটা বাঘ তার শিকারের উপর ঝাঁপিয়ে পড়েছে যেন। সামাল সামাল রব উঠল নাবিকদের মধ্যে। কিন্তু বিস্ময়কর বলতে হবে, নাবিক বুনছবির নৌকা চালানোর ওস্তাদি। ঝড়ের প্রচণ্ড তেজের মধ্যে পড়ে তঙ্কাদেরী আলোড়িত হলো বটে, কিন্তু ডুবল না। ঝড় যেন ডাক দিয়েছে তাকে, তাই তীর বেগে ছুটে চলেছে সামনের দিকে। আকাশের অবস্থা দেখে ফিক্স ভাবছে, কেন খামোকা মরতে এলাম, না এলেই ভালো ছিল। অসম্ভব ভয় পেলেও রানী আওদা ফিলিয়াস ফগের মুখের দিকে তাকিয়ে সাহসে বুক বাঁধার চেষ্টা করছেন। আর ফগ ভাবলেন, ঝড়টা এসে ভালোই হয়েছে, তা না হলে নৌকা তো দ্রুত ছুটত কিভাবে। ঝড়ের দিক বদলে গেল। সেটা এখন বইছে উত্তর পশ্চিমে। দিক পরিবর্তনের সাথে সাথে তাণ্ডবলীলা এত বেড়ে গেল যে বুনছবি তার নাবিকদের সাথে পরামর্শ করে ফগকে জানালো, কাছাকাছি কোনো বন্দরের দিকে না গেলে ভয়ানক বিপদে পড়ব আমরা। হ্যাঁ, আমিও সেটাই ভাবছি। কোন বন্দরের দিকে যাব বলে দিন। আমি তো একটা বন্দরই চিনি। কোনটা? সাংহাই। ফগের জবাব শুনে স্তম্ভিত হয়ে গেল নাবিক। অবাক বিস্ময়ে চেয়ে রইল ফগের মুখের দিকে। তারপর বলল, বেশ, তবে তাই হোক, সাংহাই বন্দরের দিকেই যাব আমরা। যেমন চলছিল তেমনি চলতে লাগলো তঙ্কাদেরী। কিন্তু রাত বাড়তে লাগলো, তার সাথে পাল্লা দিয়ে বাড়তে লাগলো তুফানের প্রচণ্ডতা। এমন বিপজ্জনক দুর্যোগ বোধহয় কেউ দেখেনি কখনো। সে কি আক্রোশ সমুদ্রের, সে কি ঝাপটা! তঙ্কাদেরী যে কেন তখনও ডোবেনি সেটাই একটা বিস্ময়। নৌকোটা দুবার ডুবতে ডুবতে রক্ষা পেল বটে, কিন্তু তার মাস্তল, ছাদ ইত্যাদি সব উড়িয়ে নিয়ে গেল বাতাস। সকালের দিকে বাতাসের প্রচণ্ডতা একটু কমলেও তা বইতে শুরু করলো দক্ষিণ পূর্ব দিকে। প্রতিকূল হাওয়া কেটে নৌকো চালানো রীতিমতো কষ্টকর হয়ে পড়ল। দুপুরের দিকে একেবারেই থেমে গেল ঝড় তুফান। অনাবিল নীল হয়ে উঠল আকাশ। হিসেব করে বুনছবি দেখল, সাংহাই এখনো 50 মাইল দূরে। আগামী 6 ঘন্টায় এই 50 মাইল পেরোতে না পারলে জাহাজ ধরা সম্ভব হবে না। চিন্তায় পড়ে গেল সে। এদিকে সমুদ্র পুরোপুরি নিস্তব্ধ, হাওয়ার কোনো চিহ্নই নেই। হাতে আর মাত্র 6 ঘন্টার সময়। হাওয়া, একটু হাওয়া। কাল এত হাওয়া ছিল, আজকে এক কণাও থাকতে নেই। গতি একেবারে শ্লথ হয়ে পড়ল তঙ্কাদেরীর।
একটু হাওয়ার উপর নির্ভর করছে ফিলিয়াস ফগের হার জিত, কিন্তু তিনি সম্পূর্ণ নির্বিকার। দুশ্চিন্তার যেন কোনো কারণই দেখতে পাচ্ছেন না। দেখতে দেখতে সন্ধ্যা 6টা বাজল। দিগন্ত রেখা পেরিয়ে সূর্য ডুবে গেল। সাঙ্গাই এখনো 3 মাইলের পথ। আর্তচিৎকার বেরিয়ে এলো বুনছবির গলা থেকে। আর হলো না, পেয়েও হারালাম পুরস্কারটা। করুণ চোখে সে তাকালো ফগের দিকে। ফগ নিরুদ্বেগ, নির্বিকার। ঠিক সেই সময় একটা জাহাজের চোঙও দেখা গেল বেশ অনেকটা দূরে। হু হু করে ধোঁয়া উঠছে সেই চোঙো দিয়ে। দেখেই জাহাজটাকে চিনতে পারল বুনছবি। আমেরিকাগামী জাহাজ। রাগে দিশাহারা হয়ে সে প্রলাপ বকতে শুরু করল। জাহাজটাকে ডাকো, শান্তভাবে বললেন ফগ। কুয়াশার মধ্যে সংকেত দেওয়ার জন্য নৌকোয় পেতলের যে কামানটা ছিল তার নলে বারুদ ঢেলে সেটা ভরে ফেলল বুনছবি। মাস্তলে বিপদজ্ঞাপক সাংকেতিক নিশান তুলল, তারপর আগুন দিল সে বারুদে। টঙ্কাদিরির ছোট্ট পেতলের কামানটা গর্জে উঠল সমুদ্রের তরঙ্গহীন প্রশান্তিকে ভেঙে খান খান করে দিয়ে। কর্ণাটিকা হংকং ছেড়েছিল নভেম্বরের 7 তারিখে। ফিলিয়াস ফগ যে কেবিন 3টে ভাড়া নিয়েছিলেন তার দুটোই খালি গেল। 8ই নভেম্বরের ভোরবেলা জাহাজের নাবিকেরা দেখল আলুথালু বেশে একজন যাত্রী হতবুদ্ধি হয়ে বসে আছে ডেকের উপর। এই যাত্রীটি আর কেউ নয়, আমাদের যা পাসপোর্টু। কর্ণাটিকা হংকং যেদিন ছাড়ল সেদিন তো পাসপোর্টু হংকং এক চণ্ডখানায় অজ্ঞান হয়ে পড়েছিল। সুতরাং জাহাজে আবার কিভাবে ফিরে এলো সে প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের আবার সেখানে ফিরে যেতে হবে। পাসপোর্টকে অজ্ঞান রেখেই সেখান থেকে বেরিয়ে গিয়েছিল ফিক্স। এর খানিক পরেই দুজন ওয়েটার এসে তাকে মেঝে থেকে তুলে ক্যাম্প খাটে শুইয়ে দিয়েছিল। ঘণ্টা 3 পর জ্ঞান ফিরল তার। কিছুই মনে পড়ল না পাসপোর্টুর। মনে পড়ল শুধু কর্ণাটিকার কথা। সন্ধ্যা হয়ে এসেছে। সে দেয়াল ধরে ধরে রাস্তায় বেরিয়ে এলো। তারপর যেন স্বপ্নের ঘোরে কর্ণাটিকা কর্ণাটিকা বলে চিৎকার করতে করতে জেটির দিকে এগিয়ে চলল। টলতে টলতে কর্ণাটিকা ডেকে গিয়ে উঠল পাসপোর্টু। তারপর জাহাজের নাম উচ্চারণ করতে করতেই আবার জ্ঞান হারিয়ে ফেলল। হংকংয়ের আরোহীরা এরকম প্রায়ই করে থাকে, তাই নাবিকেরা মোটেও অবাক হল না। জ্ঞানহীন পাসপোর্টুকে ধরাধরি করে তারা তাকে একটা কেবিনে রেখে এলো। ভোরের ঠান্ডা হাওয়া পেয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল পাসপোর্টু। এক এক করে সব কথা মনে পড়ে গেল তার। প্রথমে চিন্তা ঢুকল মাথায়, আমি যে এমন মাতাল হয়েছিলাম শুনলে মনিব কি বলবেন। যা হোক, শেষ পর্যন্ত যে জাহাজে উঠতে পেরেছি এটা কম কথা নয়। টিকটিকি ফিক্স নিশ্চয়ই এখানে আসতে সাহস করেনি। আশ্চর্য, মিস্টার ফগের মতো মানুষের পেছনে টিকটিকি লাগে। তাকে কি কথাটা এক্ষুনি খুলে বলবো? না, এখন নয়। টিকটিকিটা আগে আমাদের সাথে সারা দুনিয়াটা এক পাক ঘুরুক, তারপর লন্ডন ফিরে গিয়ে তাকে নিয়ে বেশ খানিকটা মজা করা যাবে। কিন্তু জাহাজের সর্বত্র আতিপাতি করে খুঁজেও ফগকে কোথাও পেল না পাসপোর্টু। ভাবল, নেশায় হুঁশ ছিল না বলে তবে কি সে অন্য কোনো জাহাজে উঠেছে? এই জাহাজ কি কর্ণাটিকা নয়? একজন নাবিককে প্রশ্ন করতে সে জানালো এটা কর্ণাটিকা জাহাজই। হঠাৎ তার মনে হলো জাহাজ ছাড়ার সময় বদলে গিয়েছিল, কিন্তু সে খবর মনিবকে জানানো হয়নি। অনুশোচনায় ভারী হয়ে গেল তার মন। শুধু তার দোষেই ফগ আজ সর্বস্ব হারালেন। তাকে হয়তো জেলের ভেতর পচে মরতে হবে। পর মুহূর্তে প্রচণ্ড রাগ হলো তার ফিক্সের উপর। হাত দুটো এমন নিষ্পিস করতে লাগলো যে সেই মুহূর্তে ফিক্স কাছে থাকলে সে আস্ত থাকতো কিনা সন্দেহ। নিজের অবস্থার কথা ভাবতে বসল পাসপোর্টু। টিকিট করা হয়ে গেছে, তাই ইয়োকোহামা পর্যন্ত জাহাজ ভাড়ার ব্যাপারে কোনো চিন্তা নেই। কিন্তু তারপর কি হবে? সাথে তো একটা কানাকড়িও নেই। চোখে অন্ধকার দেখতে শুরু করল সে। যথাসময়ে পৌঁছল জাহাজ ইয়োকোহামায়। জাহাজ থেকে তো নামতেই হবে। সারাদিন খাওয়া জুটবে কিনা সেটাই চিন্তার কথা। তাই জাহাজেই পেট ভরে খেয়ে নিল পাসপোর্টু। নেমেই দেখল দীর্ঘ রাজপথে লোকজনের প্রচণ্ড ভিড়। গম গম করছে চারদিক। ইয়োকোহামার সাহেব পাড়া, জাপানি পাড়া পেরিয়ে পাসপোর্টু বাজার এসে থামল। রেস্তোরাঁ, কাফে, হিরে মুক্তোর দোকান, কোনো কিছুরই অভাব নেই। সারাদিন এসব দেখতে দেখতে ঘুরে বেড়ালো সে। সন্ধে হয়ে এলো। খিদেতে পেট জ্বলছে, কিন্তু পয়সা নেই। তাই খাওয়ার স্বাদ অপূর্ণই থাকলো তার। অসহায় পাসপোর্টু জেটির দিকে পা বাড়ালো।
রাতটা কিভাবে কাটলো তা সে নিজেই ভালো বলতে পারবে না। ভোরবেলা অনুভব করল খিদে তাকে এমনই দুর্বল আর ক্লান্ত করে ফেলেছে যে পেটে কিছু না দিতে পারলে বেঁচে থাকাই বুঝি সম্ভব নয়। কিন্তু পয়সা নেই, খাওয়া জুটবে কোত্থেকে? ঘড়িটা ছিল সাথে, কিন্তু সেটা তার এত শখের জিনিস যে ঠিক করলো না খেয়ে মরতে হয় তাও মরবে, তবু ঘড়িটা বিক্রি করবে না। ভাবল এই অবস্থায় পোশাক বদলালে বিশেষ ক্ষতি নেই, বরং পকেটে কিছু আমদানি হবে। পোশাকের দোকান থেকে নিজের পোশাক বদলে পুরনো জাপানি পোশাক এবং কিছু নগদ পয়সা পকেটে নিয়ে রাস্তায় নেমে এলো পাসোপার্তু। একটা হোটেলে ঢুকে কিছু খেয়ে নিয়ে জাহাজ ঘাটের দিকে চলল। মনে মনে আসা আমেরিকাগামী কোনো জাহাজের চাকরি নিয়ে যদি জাপান ছাড়তে পারে। কিন্তু সুপারিশ ছাড়া চাকরি কার কপালই বা জোটে? পাসোপার্তুরও জুটল না। নিরাশ হয়ে যখন শহরে ফিরছে, হঠাৎ প্রকাণ্ড একটা বিজ্ঞাপন তার চোখে পড়ল। উইলিয়াম বাটলকারের বিখ্যাত জাপানি সার্কাস পার্টি। আমেরিকা যাওয়ার আগে এটাই শেষ রাত। নাকের আশ্চর্য কষ্ট, দেখার এই শেষ সুযোগ ভুলেও কেউ ছাড়বেন না। পাসোপার্তু ভাবল, দলটা যখন আমেরিকা যাচ্ছে, এখন কোনো রকমে যদি এদের সাথে ভিড়ে যাওয়া যায় তাহলে সুবিধেই হয়। তক্ষুনি সে সার্কাস পার্টির ঠিকানা সংগ্রহ করে উইলিয়াম বাটলকারের কাছে গিয়ে হাজির হলো। বলল, যদি আমি আপনাদের সাথে আমেরিকা যেতে পারতাম খুব ভালো হতো। বাটলকার প্রশ্ন করল, কিন্তু তোমাকে দেখে তো জাপানি মনে হচ্ছে না, এই পোশাক পরার কারণ কি? যার সাধ্যে যেমন কোলায় সে তেমনই পোশাক পরে। বাহ, সুন্দর বলেছ তো। তোমাকে তো দেখে ফরাসি বলেই মনে হচ্ছে। আপনার অনুমান ঠিক। কিভাবে মুখ ভ্যাংচাতে হয় তা নিশ্চয়ই ভালো জানা আছে তোমার। চটে উঠল পাসোপার্তু। বলল, ফরাসিরা যে মুখভঙ্গি করতে পারে এ কথা সবাই জানে, কিন্তু তাই বলি ইয়াঙ্কিদের মতো আর কেউ পারে না। তা ঠিক। শোনো, তোমাকে আমাদের সার্কাস পার্টিতে ভাড় হিসেবে রাখতে পারি, তুমি রাজি কিনা বলো? আর রাখছো কেন? গায়ে জোর আছে তো? খেতে পেলেই গায়ে জোর পাই। গান টান গাইতে পারো? আচ্ছা, এই গান কিন্তু যাতা ধরনের গান নয়। মাথা মাটিতে রেখে উপরের দিকে তুলতে হবে পা দুটো, বা পায়ের তলায় ঘুরবে একটা লাটিম, আর ডান পায়ে থাকবে একটা তলোয়ার। এই অবস্থায় তোমাকে গাইতে হবে গান। পারবে? ওসব কায়দা তো একেবারেই কিছু জানি না তা তো আর নয়। তবে আর কি, আপত্তি না থাকলে ঢুকে পড় আমার দলে। তখনই সার্কাসের দলে চাকরি হয়ে গেল পাসোপার্তুর। হু হু করে টিকিট বিক্রি হয়েছে। চারদিক লোকে লোকারণ্য। অর্কেস্ট্রা বাজছে থেকে থেকে। সার্কাস খেলা আরম্ভ হবে শিগগিরই। মধ্যযুগের পোশাক পরে ডানাওয়ালা কয়েকজন সার্কাসের লোক স্টেজে এসে দাঁড়ালো। অদ্ভুত অভিনব এক দৃশ্যের সৃষ্টি করলো তাদের বড় বড় নাক। কারো কারো নাক 8 হাত লম্বা, কারো 4 হাত, কারো 5 হাত। নাকগুলো আবার নানান রঙে রাঙানো। সব নাক বাঁশের তৈরি। আরো কয়েকজন লোক স্টেজে উঠে সেই নাকওয়ালাদের নাকের উপর নানান রকমের আজব খেলা দেখাতে লাগলো লাভঝাপ দিয়ে। নাকের পিরামিড রচনা করার জন্য আরো 50 জন দীর্ঘ নাসা লোক স্টেজে উঠে এলো। এদের সাথে পাসোপার্তুও এলো। এভাবে নাক বিশিষ্ট হবার ইচ্ছা তার ছিল না, কিন্তু আর কোনো উপায় নেই দেখে অগত্যা রাজি হতে হয়েছে তাকে। দীর্ঘ নাক নিয়ে স্টেজের উপর শুয়ে পড়ল কয়েকজন। তাদের নাকের উপর শুলো আরো কয়েকজন। তাদের নাকের উপর আবার কারো কয়েকজন। এই কায়দায় সেই নাকের পিরামিড উঁচু হয়ে উঠতে লাগলো। উঠতে উঠতে পিরামিডের চূড়া মঞ্চের সামিয়ানা স্পর্শ করল। আনন্দে উৎফুল্ল হয়ে করতালিতে ফেটে পড়ল চারদিক। সেই সাথে তীব্র শব্দে বেজে উঠল অর্কেস্ট্রা। অকস্মাৎ দর্শকরা চমকে উঠে দেখল সুউচ্চ সেই পিরামিড কেঁপে উঠেছে। সবাই দেখল সবচেয়ে নিচের দলের একজনের নাক খুলে গেছে। এক নিমেষে এত যত্ন করে তৈরি করা পিরামিড ভেঙে চুরমার হয়ে গেল। সার্কাসের লোকজন কে কোথায় ছিটকে পড়ল তার ঠিক নেই। বিভ্রাট কিন্তু পাসোপার্তুর দোষেই ঘটল। সেই মহাগণ্ডগোলের মধ্যে থেকে হুড়মুড় করে কোনো রকমে বেরিয়ে এসে এক লাফ দিয়ে ফুটলাইট পেরোল পাসোপার্তু। তারপর ছুটে গিয়ে দর্শকদের মধ্যে একজনের পায়ের কাছে বসে পড়ল। রুদ্ধকণ্ঠে বলল, আমাকে ক্ষমা করে দিন। আরে, এই যে পাসোপার্তু। জি আমি। যাও, জাহাজে গিয়ে ওঠো। পাসোপার্তু তক্ষুনি ফিলিয়াস ফগ আর রানী আওদার সাথে থিয়েটার ছেড়ে বেরিয়ে এলো। কিন্তু ফটকের কাছে দাঁড়িয়ে ছিল সার্কাসের মালিক।
রাগে আক্রোশে ফুলছিল বাটুলকার। পিরামিড ভেঙে দেওয়ার অপরাধে পাসোপার্তোকে আটকালো সে। ক্ষতিপূরণ দাবি করল ফগের কাছে। ফিলিয়াস ফগ কথা না বাড়িয়ে বাটুলকারের সামনে একতাড়া নোট ফেলে দিয়ে মুহূর্তে সেখান থেকে বেরিয়ে আমেরিকাগামী ডাকজাহাজ এসএস জেনারেল গ্রান্টে গিয়ে উঠে বসলেন। সাংহাই বন্দরে কি ঘটেছে তা নিশ্চয় আপনারা অনুমান করে নিতে পেরেছেন। ডাকজাহাজ থামে তঙ্কাদেরীর কামানের আওয়াজ পেয়ে ফিলিয়াস ফগ বুনসুবিকে প্রচুর টাকা পুরস্কার দিয়ে সেই জাহাজে ওঠেন এবং নভেম্বরের 14 তারিখে পৌঁছান ইয়োকোহামায়। সেখানে পৌঁছে কর্ণাটিকা জাহাজের খবর নিতে জানা গেল এক ফরাসি নাম পাসোপার্তু সেই জাহাজেই ইয়োকোহামায় এসেছে। সেদিন রাতেই সান ফ্রান্সিসকো রওনা হওয়ার কথা ফগের। তিনি কনসাল অফিসে গিয়ে পাসোপার্তুর খোঁজ নিলেন, কিন্তু কোথাও তার খবর করতে পারলেন না। ফেরার পথে তাঁবুর সামনে ভিড় দেখে সার্কাস দেখার জন্য ভেতরে ঢুকলেন। তারপর খেলা দেখাতে দেখাতে কাছেই দর্শকদের মাঝখানে ফগ আর রানী আওদাকে দেখে পাসোপার্তু ব্যস্ত হয়ে উঠে কি কাণ্ড করে বসল তা তো জানলেনই। রানী আওদার কাছ থেকে ফগের অসমসাহসিক সমুদ্র পাড়ির কাহিনী শুনল পাসোপার্তু। শুনল ফিক্স ও ফগের সাথে ইয়োকোহামা এসেছে। ফিক্সের নাম শুনে এক তিল উত্তেজিত হল না। ভাবল উপযুক্ত সময়ে উচিত শিক্ষা দেবে ফিক্সকে, ফাঁস করে দেবে তার সব কথা। পাসোপার্তুর করুণ অবস্থা দেখে তার নতুন পোশাক কেনার জন্য কিছু টাকা দিলেন ফগ। বলাই বাহুল্য জেনারেল গ্রান্ট জাহাজে গোয়েন্দা ফিক্সও ছিল। ইয়োকোহামায় পৌঁছেই জানতে পারল তার সেই কাঙ্ক্ষিত গ্রেপ্তারি পরোয়ানা এতদিনে লন্ডন থেকে এসেছে। কিন্তু সেটার সাহায্যে ফগকে যে গ্রেপ্তার করবে তার উপায় নেই, কারণ ব্রিটিশ সাম্রাজ্যের বাইরে কোনো আসামিকে গ্রেপ্তার করার জন্য বিশেষ গ্রেপ্তারি পরোয়ানা লাগে। কিন্তু বিশেষ ব্যবস্থা করার সময় তো তখন আর ছিল না। তাই সে ভাবল, যাই হোক, গ্রেপ্তারি পরোয়ানা তো পাওয়া গেছে, এখানে না হয় ডাকাতকে ধরা গেল না, কিন্তু ইংল্যান্ডে সে আমাকে কিভাবে ফাঁকি দেবে। এইসব যখন ভাবছে এমন সময় দেখতে পেল পাসোপার্তুকে। ভয় পেয়ে দ্রুত নিজের কেবিনে গিয়ে লুকালো ফিক্স। কিন্তু তার কপাল মন্দ। সেই রাতেই তার মন্দ কপাল তাকে পাসোপার্তুর সামনে এনে হাজির করল। দেখা মাত্র কোনো কথা না বলে ফিক্সের মুখে সরাসরি কয়েকটা ঘুষি বসিয়ে দিল পাসোপার্তু। জাহাজের ডেকের উপর ছিটকে পড়ল ফিক্স। হো হো করে হাসতে লাগলো অনেক নাবিকার যাত্রী। ফিক্স কাতর গলায় বলল, আর না আর না, অনেক তো হয়েছে। হ্যাঁ, আপাতত হয়েছে। এসো তাহলে, তোমার সাথে অনেক কথা আছে আমার। এখন যা বলবো সবই ফিলিয়াস ফগের ভালোর জন্য। জাহাজের এক কোণে পাসোপার্তুকে ডেকে নিয়ে গেল ফিক্স। বলল, এতদিন পর্যন্ত আমি মিস্টার ফগের বিরুদ্ধে ছিলাম, কিন্তু এখন আমি ওর বন্ধু। যদিও এখন আমার বিশ্বাস উনি ডাকাত। আরে আরে, এত উত্তেজিত হয়ে উঠছ কেন? কথাগুলো শোনোই না। মনে হচ্ছে উনি এখন লন্ডন ফিরবেন। হ্যাঁ, তাকে আমি অনুসরণ করব। তিনি যাতে নির্বিঘ্নে পৌঁছতে পারেন, এখন থেকে সেই চেষ্টাই আমার। ওখানে পৌঁছলেই জানা যাবে তোমার মনিব দোষী কি নির্দোষ। তার আগ পর্যন্ত আমিও তোমার মতোই তার শুভানুধ্যায়ী। কেমন? আজ থেকে তাহলে আমি আর তুমি বন্ধু। বন্ধু? চেঁচিয়ে উঠল পাসোপার্তু। কখনো নয়। তবে হ্যাঁ, আমরা আজ থেকে মিস্টার ফগের শুভানুধ্যায়ী হতে পারি। কিন্তু সাবধান, যখনই দেখব আপনি তার কোনো রকম ক্ষতি করার চেষ্টা করছেন, আপনাকে কিন্তু ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলব। কথাটা বলবেন না। আচ্ছা, তাই হবে। ফিক্স বিদায় নিয়ে চলে গেল নিজের কেবিনে। এসএস জেনারেল গ্রান্ট অত্যন্ত দ্রুতগামী জাহাজ। হিসেব করে ফগ দেখলেন খুব সহজেই ডিসেম্বরের 2 তারিখে সান ফ্রান্সিসকো, 11তে নিউ ইয়র্ক আর 20 তারিখে লন্ডন পৌঁছতে পারবেন তিনি। চমৎকার আবহাওয়া পেয়ে জাহাজ দ্রুত গতিতে এগিয়ে চলল সান ফ্রান্সিসকোর দিকে। উল্লেখ করার মতো আর কিছু ঘটল না জাহাজে। যা কিছু ঘটল সব রানী আওদার মনে। দিনে দিনে ফগের প্রতি আকৃষ্ট হচ্ছে রানী আওদার হৃদয়। সে আকর্ষণের কারণ শুধু কৃতজ্ঞতা বললে ভুল হবে। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন জুল ভার্নের গল্প 80 দিনে বিশ্বভ্রমণ, আজ 3য় পর্ব। আপনি যারা প্রথমবার মতো শুনছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। নিয়মিত নোটিফিকেশন পেতে হলে সাবস্ক্রাইব করার সময় দেখবেন যে বেল আইকনটা আছে, সেটা অন করে নেবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশে মানুষদেরকে ভালো রাখার চেষ্টা করবেন। টাটা।